এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অক্ষর ভাইয়া দেশে এসেছে, আর ফুপি থাকতে শেরিনকে অন্য কোথাও দেবে না। প্রয়োজনে অপেক্ষা করবে 2 বছর, তাও শেরিনকে তার ছেলের বউ হিসেবে চাই। তোমার ফুপ্পির এত শখ কেন আমার ভাইয়ার বাবুর আম্মুকে অন্য বাবুর আম্মু বানানোর? এহ, বাবুটা বুঝি শেরিনের সাথেই আছে। নেই, যাই হোক ইন্টারেস্টিং। ভাইয়াকে কেউ বাবুর আম্মু শেষে চিঠি দেয়। তো তাই বলে আমার বোন বুঝি সেই বাবুর আম্মু? সেটা কেউ জানে না এখনও। আমার ভাইটাকেও দেখো, দুনিয়া কাঁপায় অথচ তার হৃৎপিণ্ড কাঁপায় কোনো এক অদর্শী পরিচিতা। ভালোই তো। তা বাবুর আম্মুর চিঠি পড়ে শুভ্র স্যার খুশি হন নাকি বিরক্ত হন? আর্থ দাঁড়াও, জিজ্ঞেস করছি। আর্ট উঠে সোজা শুভ্র রুমে চলে যায়। শুভ্র ল্যাপটপে ব্যস্ত। তাকে আর্ট জিজ্ঞেস করে। বড় বাবুর আম্মু চিঠিতে তুমি বিরক্ত? শুভ্র তাকায়, আমতামতা করে বলে, হঠাৎ তার কথা কেন? বলো না। আরে না, এসব আমি ভাবি না। বিরক্ত তো দূরের কথা। চিঠি আসে না? আসে তো। আজকে এসেছে? গতকালও এসেছে। তো বলো না। ভালো, তবে অপরিচিতা ভীষণ ছটফট চঞ্চল। তার লেখার ধরনে বোঝা যায়। তুমি বিরক্ত কিনা সেটা বলো। না, একদম না, ব্যাপারটা ভালো লাগে। আর্ত প্রস্থান করে। শশী হেসে বলে, তোমার ভাই কাকে চাই, অপরিচিতা বাবুর আম্মু নাকি শেরিনকে? কাউকে চাই না। হপলি ছোটো চিঠি সুন্দর, আর সেদিনের গানের ভয়েস, দুইজন আলাদা ব্যক্তি। ভালো। আর্ত শশীর সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দেয়। পুনরায় নিজের ল্যাপটপের সামনে বসে। পাটোয়ারি বাড়িতে অক্ষর এবং শাহিনুর পাটোয়ারি আছেন। মাহি এবং কিরণ পাটোয়ারি বাজার থেকে এসেছে একটু আগে। শশীর কয়েকজন মেয়ে কাজিন আগামীকালকে আসবে। অক্ষরকে কোল্ড ড্রিঙ্কস দেয় শশী, তবে তার কফি লাগবে। শশী নিজে কফি বানিয়ে অক্ষরের জন্য নিয়ে আসে। সেনের রুমের ফ্যানের নিচে বসেছে অক্ষর। রুমটা সাজানো গোছানো হলেও রুমের মালিক নেই। কত বছর হয়েছে সেরিনকে দেখেনি অক্ষর, তবে দেয়ালে ঝুলানো ফটোর অ্যালবামগুলো দেখছে। এর আগেও এখানেই চোখ বোলাতো সে। অবশ্য মনে মনে জব্দ করে নিয়েছে রুমটায় একদিন তার অধিকার থাকবে, এবং সেটা খুব শীঘ্রই। মাহি অক্ষরের সাথে বসে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। অক্ষরের কথায় মাহি সেরিনকে ইনস্টায় ভিডিও কল দেয়। তখন সেরিন প্র্যাকটিক্যাল লিখছিল। মাহির কল পেতে রিসিভ করে সালাম দেয়। মাহি একগাল হেসে বলে, অক্ষরের সাথে কথা বল, বেচারা তোকে দেখার জন্য উতলা হয়ে গেছে। কথাটা বলে অক্ষরকে ফোনটা দেয়। সেই নিজেকে কিছুটা প্রস্তুত করে নেয়। তখন একটা সুমিষ্ট শান্ত পুরুষালী কণ্ঠ সেইনের কানে আসে। সেটাতে সে খুব ভদ্রভাবে বলছে। কেমন আছো শেরিন? প্রত্যুত্তরে সেদিন বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তা কুমিল্লে আসছো কবে? এক্সাম 2 দিন পর, লেট আছে। গান কেমন চলছে? মোটামুটি, তেমন সময় হয় না। হ্যাঁ, যাই হোক, আগে তোমার পড়াশোনা, গানের জন্য সময় আছে সামনে। হ্যাঁ। সেরিন অক্ষরের মুখের আদল খেয়াল করে। গোলাপি অধর জোড়ায় কি প্রাণবন্তর হাসি। সেরিনও হাসে। অক্ষরের সাথে কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে নিজের লেখায় মনোযোগ দেয় সেরিন। অক্ষর উঠে দেওয়ালে সেরিনের লাগানো নামগুলো দেখে। সেরিন পাটোয়ারি, মিসহাত, সাথে মিউজিক লাভার। ঠিকঠাক লাগলেও পরের নামগুলো কেন যেন নিজার, রোশাদ, রুয়া, আপা, মাহিকে ডেকে আনে অক্ষর। লেখাগুলো দেখিয়ে বলে, এগুলো কি কোনো ব্র্যান্ডের মেম্বারদের নাম? কি জানি, সেদিন ভালো জানে। অক্ষর আর সেসব নিয়ে ভাবেনি। সে প্রস্থান করে। তার আম্মু এবং মামুনির কাজে ব্যস্ত। শশী বড়দের খাবার সার্ভ করে দেয়। চৌধুরী বাড়িতে সবার খাওয়া দাওয়া হতে যে যার রুমে চলে যায়। সার্ভেন্ট, কাজের বুয়া, তারাও খেয়ে দিয়ে যে যার মতো শুয়ে পড়ে। জান্নাতুল ফেরদৌসী এই দিকটা ফাঁকা করে খাবার প্লেটটা হাতে নিয়ে বাইরে সফট লাইট অফ করে দেয়। মেইন ডোর দিয়ে বেরিয়ে সে বাড়ির পেছনের দিকটায় চলে যায়। তখন আবার আর্থ ফোন হাতে লিভিং রুমে আসে পানি নেওয়ার জন্য। মেইন ডোর খোলা, কেউ তালা দেয়নি। বাইরে যে কেউ প্রবেশ করতে পারবে ভেতরে। আর্থ জগটা টেবিলে রেখে ফোন কানে নিয়েই বাইরে আসে। কিছুটা ঘাবড়ে যায় সে।
কল কেটে ফোনে ফ্ল্যাশ অন করে জোরে চেঁচিয়ে সার্ভেন্টের ডাকে। আর্থ ডাকে, বাকিরাও বেরিয়ে আসে। আর্থ চেঁচিয়ে বলে, কি কাজ করো তোমরা? রাতে বাজে 12টা, বাইরে লাইট অফ কেন? বাড়িতে আউটডোর কেউ আসে না, আসে কিছুই তো সিকিউরিটি উঠবে না। এই জন্যই সেদিন শুভ্র ভাইয়ের উপর অ্যাটাক হয়েছে। এখন যদি আমি যেতাম নিশ্চয়ই আমার উপরও অ্যাটাক হতো। বাইরে শত্রুর অভাব নেই, তার উপর তোমরাও শুরু করলে। কারোর কোনো ক্ষতি হলে কাউকে ছাড়বো না আমি। লাইট অন করো। একজন সার্ভেন্ট তড়িঘড়ি লাইট অন করে। আর্থ চেঁচামেচি দেখে একজন বলে, লাইট অন ছিল, কেউ বাইরে গিয়েছে হয়তো। কে যাবে বাইরে? এখানে যিনি উপস্থিত নেই তিনিই। আর হয়তো উনি এসব জানেন। রাতের বেলায় লাইট অফ হয়ে যাওয়া, শুভ্র স্যারের ওপর অ্যাটাক হওয়া। তখন আয়মান চৌধুরী সবাইকে ডেকে বলেন, ছোট বৌদি আমাদের সাথে নেই। কি হয়েছে? এত বিরাট চিৎকার চেঁচামেচি কিসের? জান্নাতুল ফেরদৌসী সিঁড়ি দিয়ে নামতে নামতে বলেন। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। তখন আর্থ সব বলে। জান্নাতুল ফেরদৌসী ক্ষিপ্ত মেজাজে বলে, আগামীকালকে এঙ্গেজ সেরে তারপর সব কটাকে আমি ছাঁটাই করছি। আমাদের বাড়ি থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কেউ আর কিছু বলেনি। যে যার মতো পুনরায় রুমে চলে যায়। এত এত আনন্দের মাঝে কেউ একজনের মনে একরত্তি শান্তি মিলছে না। কারোর জন্য মনটা হাহাকার করছে, খুব করে তার কাছে টানছে। কিছু কিছু সময় অনেক কিছু মিথ্যে মনে হয়, তা আবার সত্যিও বলেও প্রমাণিত হয়। মন টানে, ইস, আড়ালে কেউ আছে, একটু তো ঘেটে দেখা দরকার। কেউ আমায় স্মরণ করছে, কারোর পাশে আমায় টানছে, ভীষণ করে টানছে। তবু যে বাস্তবতায় এসব বৃত্তান্ত মিছে নাটক আর কল্পনা মনে হয়। দিনটা শুক্রবার। চৌধুরী বাড়ির সদস্যবৃন্দ নিজেদের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে তৈরি হয়ে নেয়। সময়টা 12:30টার মতো। সবার সাথে শুভ্রও নিজেকে তৈরি করে নেয়। জুমার নামাজ আদায় করে তারা গাড়িতে বসে। আর্থ শুভ্র তারা একসাথে যাবে। বড়রা ফ্যামিলির বড় কারে করে পাটোয়ারি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শুভ্র কিছুটা মনমরা হয়ে আছে। আর্থ তাকে খোঁচা মেরে বলে, ভাবি নেই দেখে? কিসের ভাবি? আমার বিয়ে করে বউ না যে ভাবি বলবি তুই? আরে ইয়ার, এত চাপ নেওয়ার কিছু হয়নি। অন্য জায়গায় পাতে দেখছি। বাবার আম্মুর মেয়ে, জোশ হবে ব্যাপারটা। হাহ। শুভ্র কিছুটা দীর্ঘশ্বাস ছাড়ে। পাটোয়ারি বাড়িতে আসে তারা সবাই। লিভিং রুমে সবার রান্না করা। কিরণ পাটোয়ারি এবং সিহান পাটোয়ারি, অক্ষর তারা খাবার সার্ভে দায়িত্বে আছে। দুপুরের খাবার খেয়ে তারা সবাই কথাবার্তা বলে। বিশাল লিভিং রুমে একপাশে ছোট্ট করে ডেকোরেশন করা। ডেকোরেশনের সোফার সামনে ছোট্ট টেবিলের উপর 3টা কেক রাখা, সাথে কেক জাতীয় কিছু খাবার রাখা। শশীকে আনা হলো, আর্থকে নিয়ে সোফায় বসানো হয়। সেখানেই তারা দুজনের অনামিকা আঙ্গুলে রিং পরায়। কিছু পিকচার ক্যাপচার করে নেয় সবাই। শশীর 2 মেয়ে কাজিন রাফা এবং সাফা, একটা ছেলে কাজিন রিহাব আছে তাদের সাথে। রাফা সেরিনকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে। রাখার পেছনেই শুভ্র দাঁড়ানো। সেরিনের হাসি মুখটা তার চোখে ভাসছে। এটা ওটা জিজ্ঞেস করছে মেয়েটা। শুভ্র তাকে দেখছে। কেক টেক কেটে সবার সাথে পিকচার তুলে নেয় সবাই। বিকেলের দিকে তাদের জন্য নাস্তার হরেক রকম আইটেম রাখা হয়। অক্ষরের সাথে শুভ্র আর্থর পরিচয় হয়। শুভ্রর বিরক্ত লাগছে অক্ষরকে। তার উপর অক্ষর মাহির থেকে তার ফোন নিয়ে সেরিনকে ভিডিও কল দিয়ে শুভ্রর পাশে বসেই কথা বলছে। সেখানে শুভ্রর প্রতিষ্ঠানের আশেপাশে অন্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট আসলে তাকে গেট আউট বলে তাড়িয়ে দেয়। শুভ্র সেখানে তার পার্সোনাল গায়িকাকে নিয়ে তার সামনে রং ঢং করে কথা বলছে। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে নেয়, কপাল স্লাইড করে, ব্লুটুথ কানে গুঁজে গান শোনে যাতে অক্ষরের কথা কানে না আসে। তবুও মাঝে মধ্যে ফোনের স্ক্রিনে নজর পড়ে যায় তার। সেখানেও সেইনের হাসি মুখে অক্ষরের সাথে কথা বলায় ব্যস্ত। অক্ষর আর্থ শশীকে দেখাচ্ছে পেছনের ক্যামেরায়। তখন আবার শুভ্র উঠে অক্ষরের সামনে দিয়ে যাওয়ার সময় তার হাতের ধাক্কায় ফোন ফ্লোরে পড়ে যায়। ঘটনাটা অ্যাক্সিডেন্ট হলেও শুভ্র প্রচুর খুশি হয়েছে। অক্ষর ফোন উঠিয়ে দেখে কিছুই হয়নি। সেরিন জিজ্ঞেস করে, কি হয়েছে? হাত থেকে ফোন পড়ে গেল কিভাবে? শুভ্র ভাইয়ার হাতের ধাক্কা লেগে। ও আচ্ছা, রাখি আমি, বাই। বাই। সেরিন কল কেটে হাসতে থাকে। তার কেন যেন ভীষণ হাসি পাচ্ছে। তবে সে ভীষণ মিস করছে সবাইকে। অক্ষরের সাথেও তার কথা বলা কমাতে হবে। সে চায় না অক্ষর তার প্রতি দুর্বল হয়। সে না হয় অ্যাজ এ সিস্টার হিসেবে কথাবার্তা বলবে, বাট অক্ষর সে তো সেসব মানবে না।
পাটোয়ারি বাড়ি থেকে সন্ধ্যার কফি পান করে সবাই বিদায় নেয়। চৌধুরী পরিবার যাতে শশী তার রুমে এসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে। পেছন দিয়ে সাফা রাখা আসে, তারাও শশীর পাশে বসে। রাফা বসতে বসতে বলে, ওই যে ফর্সা করে লম্বা ছেলেটা কে রে? শুভ্র স্যার। কি জানি, দেখি শুভ্র শুভ্রই লাগে। বল, তাকে দিয়ে তোর কি কাজ? ভালো লেগেছে তাকে, কথাবার্তার কণ্ঠস্বর প্রকাশ পেয়েছে। যাই হোক, গম্ভীর লোকটাকে আমার ভালো লেগেছে। একটু সেটিং করিয়ে দে না। সিরিয়াস? হুম। রাফার কথায় শশী বলে, ওনার ফেসবুক আইডিটা নিয়ে নে, আর্জিন চৌধুরী শুভ্র। এবার যা করার করতে পারিস। আই হোপ ইমপ্রেস হবে না। ইমপ্রেস হবে না কেন? আরে, ভদ্র এবং বুদ্ধিমান লোকেরা কখনো প্রেম করে না, তারা ডিরেক্ট বিয়ে করে। তো সমস্যা কি? কয়দিন কথা বলে ডিরেক্ট বিয়ে। শশী আর জবাব দেয় না। সে ফ্রেশ হয়ে কড়া করে কফি খেয়ে লাইট অফ করে শুয়ে পড়ে, তাকে যাতে আর কেউ ডাক না দেয়। এদিকটা সামলে সাফা, রাফা, রিহাব, অক্ষর, মাহি তারা আড্ডায় দিতে বসে, বিশেষ করে বিয়ে নিয়ে প্ল্যানিং তাদের। রাখা বারবার মাহিকে বলছে, শুভ্র স্যারকে ইমপ্রেস করব, প্লিজ ভাই হেল্প কর। রাফার কথায় বাকিরা কথা থামিয়ে তার দিকে তাকায়। রাফাও বোকা বনে যায়। সে কি এমন বলল যে এভাবে তাকাতে হবে? তখন রাফা বলে, এভাবে তাকানোর কিছুই নেই, আমি তো আমার মাইন্ড খুঁজছি। তখন মাহি শুধায়, তোমার মাইন্ড অন্য কারোর ইনবক্সে সাইন করেছে, চোখ প্যারা নিও না, অক্ষর ভাইকে কাজে লাগাও। তখন অক্ষর বলে, ছেলে দেখলে কি নিজের সম্পত্তি মনে হয় নাকি? আর সবাই সিঙ্গেল বসে নেই, সবারই একজন করে মাইন আছে। তা আমাদের অক্ষর ভাই আর মাইন্ডটা কি? রিহাব শুধায়। তখন অক্ষর বলে, আছে তো একজন। ভিনদেশি নাকি? না, বাঙালি অষ্টাদশী কন্যা। অক্ষরের কথা সবাই তার দিকে তাকায়। রাফার শরীরে আগুনের মতো জ্বলছে। অক্ষর আর মাহি তাকে ঠান্ডা মাথায় অপমান দিল। করবে না সে প্রেম, ছেলেদের থেকে দূরে থাকবে। ও কি ওদের মতো বারো রাইস নাকি যে প্রেম করবে? আর বললেই কি প্রেম হয়ে যায়? একদম না। অক্ষরকে অপমানের জবাব না দেওয়া অবধি শান্তি নেই রাফার। সেদিনের মতো তারা তাদের আড্ডার পাট চুকিয়ে নেয়। সবাই ক্লান্ত, তাই যে যার মতো শুয়ে পড়ে। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে কফির মগ নিয়ে আয়েশের সাথে ছাদে যায়। কেউ ওঠেনি তেমন, তাই তো ছাদে আসার দুঃসাহস দেখিয়েছে সে। আজ সেদিন দুজন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সামনের গেটের পরের মেইন রোড দেখছে। মানুষের আনাগোনা দেখা দিয়েছে। তখন আবার ছাদে আসে এক যুবক। সেদিন তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। চোখে কালো ফ্রেমের চশমা, উজ্জ্বল শ্যামলা গায়ের বরণ। সেদিনের মুখটা চেনা চেনা লাগলেও ক্যাচ করতে পারছে না আপাতত। ছেলেটা ছাদের এক কোণে গিয়ে কিছুটা ঠান্ডা বাতাস গায়ে নিচ্ছে। সেইন চুপিসারে সরে আসে আজকে নিয়ে। সেইনে যাওয়া টের পেয়ে ও আর চোখে তাকায় তাদান। হ্যাঁ, মেয়েটাকে সে চেনে, সুন্দর গান গাইতে পারে। তাদান ছোটোখাটো একজন ফ্যান। সেইনের ফেসবুক পেজ ফলো করে সে। মোটামুটি মেয়েটার ভালো অডিয়েন্স আছে। আর সেদিন মিউজিক একাডেমিতে দেখেছে, অ্যাডমিশন নিয়েছিল মেয়েটা। সেদিন ফ্ল্যাটে ঢুকে কফির মগটা টেবিলের উপর রেখে তার আন্টির কাছে কিচেনে যায়। সে নাস্তা বানানোর কাজে ব্যস্ত। সেনকে দেখে সঞ্জিদা শারমিন বলেন, পড়তে যাও, 2 দিন পর এক্সাম, আমি নাস্তা দিয়ে আসবো। আরে খালামণি, পড়বো এখন, একটু একটা গান দেখি, বিকেলে সেটার ভিডিও বানাবো। আচ্ছা যাও। সেদিন রুমে এসে ফোন হাতে নেয়। একটা গান সে নেয়, সেটা হলো এই অবেলায় তোমারই আকাশে। সেন গানটা শোনে। এর আগে একবার ফোনে ভিডিওতে এসেছিল, ভালো লেগেছে। সময়ের অভাবে তেমন ঘেঁটে দেখা হয়নি, তবে আজকে সে ঘেঁটে দেখেছে। ফেসবুক স্ক্রল করার সময় শার্লিন হাসানের লেখা ধারাবাহিক চলমান গল্প হৃদয় সায়ারে প্রণয়ের ছন্দে সামনে আসে। গল্পটায় দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি। সেদিন প্রতিদিন গল্পটা পড়ে। গল্প পড়া শেষ করে সে গানটা শোনে। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপসে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল, আর হাতে হাত অবেলায় কতকাল, আর ভুল অবসন্ন বিকালে ভেজা চোখ দেখায়নি তোমায়। অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখায়নি তোমায়। সেন গানটা শুনে তার প্রিয়দের তালিকায় যুক্ত করে নেয়।
সময়টা ব্যস্ততায় কাটলেও একটু অবসন্নতা, ভেতর জুড়ে মন খারাপ তার। তবুও সব কিছু উপেক্ষা করে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। কিছু জিনিস না পাওয়াতে সুন্দর, কিছু গল্প অপূর্ণতাতেই মানানসই, কিছু চাওয়া বিসর্জন দিয়ে স্থান ত্যাগ করাই উত্তম। রবিবার দিন সকালে শুভ্র কলেজে উপস্থিত হয়। আজকে তার জন্য রঙিন বক্সে মোড়ানো কোনো উপহার এসেছে। শুভ্র রঙিন বক্সটা নিয়ে ভেতরে প্রবেশ করে। কেঁচি দিয়ে স্কচ টেপ কেটে ভেতরে কি আছে দেখে। তেমন কিছু না, শুধু একটা লাভ শেপের কুশানের মতো, যেটার উপর লেখা বাবুর পাপা, সাথে কয়েকটা চিরকুট, তাতে লেখা। ভেবেছিলাম চিঠি দেয়া বন্ধ করে দিব, গত 2 দিন দিতে পারিনি। মাত্র একটা চিঠি দিয়েছি, কিন্তু মনটাকে না, তাই তো গতানুগতিক ধারায় চিঠি দিয়েই যাচ্ছি। কেমন আছো বাবুর আব্বু? শুভ্র চিঠি দেখে মেজাজ হারায়। গত চিঠিটাও আবল তাবল লিখেছে তার কাছে। এই চিঠিটা তো একেবারে বিরক্তিকর। অপরিচিতার লেখা এমন ডাস্টবিন মার্কা হতে পারে না। শুভ্রর ডাউট ফিল হচ্ছে। অপরিচিতা এমন চিঠি লিখে বিষয়টা হাস্যকর লাগানো। শুভ্র সিদ্ধান্ত নেয় চিঠি গ্রহণ করবে না, যাই আসবে সে ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দিবে। সেদিন এক্সাম দিয়ে বাসায় আসে 1:30টায়। শাওয়ার নিয়ে লাঞ্চ করে রেডি হয়ে নেয়। মিউজিক একাডেমিতে যাবে সে। সন্ধ্যার মধ্যে ক্লাস শেষ করে বাসায় ফিরবে। নিজের ব্যাগে পানি বোতল, হালকা খাওয়ার সাথে ফোনটাও নিয়ে নেয়। একাডেমিতে বসেই আজকে একটা ভিডিও মেক করবে। রিক্সা ধরে একাডেমির গেটের সামনে আসে সেরি। তার মতো কয়েকজনও নতুন এসেছে, কেউ বা অনেকটা একে। গিটার বাজানো সেরির মোটামুটি আয়ত্ত করতে পারলেও হারমোনিয়াম আরও অনেক কিছু যেগুলো এখনও পারে না সে। গিটারে অনেক ধাপ আছে, সেসব আয়ত্ত করেনি এখনও। গান প্র্যাকটিস করে তার সাথে কয়েকটা মেয়ের সাথে সে একটা ফাঁকা জায়গায় গিটার নিয়ে বসে। সেরিন তার অনলাইন প্ল্যাটফর্মে ছোট্ট পরিচয়ের কথাও তাদেরকে বলে। একটা মেয়ে, তার নাম আদ্রিতা আয়াস চৌধুরী, সেরিনকে বলে, তোমায় অনেক আগে থেকেই আমি ফলো করি। আমার বড় ভাইয়াও তোমার গান শুনে মেবি, এবং সে তোমার অনেক বড় ফ্যান, তবে প্রকাশ করে না। আমার ভাইয়াটা ইন্ট্রোভার্টার আর রাগী। সেরিন হাসে, তবে তার সাথেই আরেকটা মেয়ে বলে। তখন আদ্রিতা বলে, হ্যাঁ, আমার ভাইয়া জব করে আমার দাদুর প্রতিষ্ঠানে। মিশাদ বললে আমি আমার জন্য হলেও ভাইয়ার বউ বানাবো, কারণ এত কিউট সুইট মিশুক মেয়েকে হাতছাড়া করতে রাজি নই আমি। আদ্রিতার কথায় বাকিরাও হাসে। সেরিন তার ভিডিও অন করে। তাদের সাথে একজন গিটারে অনেকটা পারদর্শী, সে গিটার বাজায়। সেরিন গান গায়, বাকিরাও মাঝে মাঝে তাল মেলায়। সন্ধ্যার মধ্যে সেরিন তার কাজ শেষ করে আদ্রিতার সাথে বেরোয়। আদ্রিতার বাসা সেরিনের বাসার আগের রোডে, তাই একসাথে একই রিক্সায় উঠে দুজন, যদিও শুধু নামটাই তাদের জানা, এছাড়াও কেউ তাদের গ্রামের বাড়ি বা কিছুই জানে না। আদ্রিতা মেয়েটা বেশ মিশুক। সেরিন সন্ধ্যায় শহরটা দেখছে। তখন আদ্রিতা বলে, তুমি ভিডিওটা আপ দিবা কখন? এই তো অবসর হয়েই। আমি তোমায় নক আর রিকোয়েস্ট দিব, অ্যাকসেপ্ট করে নিও। দুজনে কথাবার্তা বলে আদ্রিতা তার বাসার সামনে নেমে সেরিনকে বিদায় দেয়। সেরিন চুপচাপ বসে সামনে দেখছে। গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করে তাতানের সাথে তার চোখাচোখি হয়। সেরিন চোখ সরিয়ে নিয়ে দ্রুত ভেতরে চলে যায়। এরই মাঝে বেশ কয়েকটা দিন কেটে যায়। সেরিনেরও এক্সাম শেষ হয়। আগামীকালকে সে কুমিল্লা যাচ্ছে, যদিও এখন কেউ তার বাড়িতে নেই, সবাই সবার জায়গায়। তবুও সেরিন ভীষণ এক্সাইটেড তার পরিবারের কাছে যাবে। ঢাকা শহরে এসে অল্প দিন কয়েকজন বন্ধু পেয়েছে সেরিন, তবে আদ্রিতা মেয়েটা একটু বেশি কাছের হয়ে গেছে। সেরিন জেনেছে তার গ্রামের বাড়িও কুমিল্লায়। সেরিন নিজের টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নেয়, তবে বাড়িতে তার সবই আছে। মাহি এসেছে সন্ধ্যায়। আগামীকালকে সেরিনকে নিয়ে কুমিল্লায় যাবে। যদিও তাদের ভাই বোনে সন্ধ্যাটা আড্ডা গল্পে শেষ হয়েছে। শশীর এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের সব ঘটনাও A to Z শুনে নিয়েছে সেরিন, যদিও তার আফসোস নেই না থাকায়। সন্ধ্যায় শুভ্র চিঠিসমূহ ভাঁজ করে যত্ন সহকারে রাখে। লাস্ট চিঠির পরে চিঠিগুলো হজবরল, তাই শুভ্র সেগুলো পুড়িয়ে দিয়েছে। এরপরে চিঠিগুলো সে ছুঁয়েও দেখেনি।
তবে নজরে এসেছে চিঠি নিয়ম করে আসতো। শুভ্রর মনে হয় কেউ এসবে বাঁ হাত ঢুকাতে চেয়েছিল, কিন্তু সে তো জানে না শুভ্র ঠিক কতটা চালাক। তখন আবার আর্থ আসে শুভ্রর রুমে। শুভ্রকে চিঠি নিয়ে পড়ে থাকতে দেখে সে বলে, চিঠি? চিঠি আর চিঠি। তা ববহর আম্মুকে পেলে তো? আগামীকালকে পাবো আশা করি। আন্দাজি কথাটা বলেছে শুভ্র। আর্থ মজার চলে নিয়েছে কথাটা। তবে সে শুভ্রকে বিয়ের জন্য রাজি করাতে এসেছে। তাহলে আগামীকালকে তার বাবা বন্ধুর মেয়েকে দেখতে যাবে। শুভ্র আর না করেনি, সেও বলেছে আগামীকালকেই যাবে। আর্থ খুশি হয়ে প্রস্থান করলো। শুভ্র বুঝেছে সেদিনকে সে যতই নিজের করে চাইলেও তার থেকে দ্বিগুণ দূরত্ব তৈরি হয়েছে। সেদিন তার হবে না, কিন্তু সেদিন চলে যাওয়ার পর শুভ্রর খারাপ লেগেছিল। সেদিন টিস্যু দিয়েছিল, সেদিন হাসি মুখে শুভ্র রুম ত্যাগ করলেও শুভ্রর মোটেও ভালো লাগেনি। মেয়েটা এত খুশি কেন তার থেকে পালানোর জন্য? শুভ্র এখনও সেরিনের পেজ ফলো করে। বেশি ভিডিও না আপলোড দিলেও যা দেয় সেটাই দেখে। তাতেই যেন শুভ্রর ভালো লাগা কাজ করে। কাজের লোক থাকা সত্ত্বেও আজকাল রাতের খাবারের দায়িত্ব জান্নাতুল ফেরদৌস নেন। ব্যাপারটা সুলতানা খানমের কাছে কেমন যেন লাগে। রাতে ল্যাপটপ রেখে তিনি কিচেনে যান। তখন জান্নাত স্যালাড কাটছিল চুরি দিয়ে। সুলতানা খানমকে দেখে বলেন, কিছু বলবে? আজকাল তুমি রান্নাবান্না নিয়ে বেশি মাথা ঘামাচ্ছ না? ঘামাচ্ছি, কারণ আমি বড় বউ, আমার দায়িত্ব বেশি। তুমি বড় নও, বড় একজন ছিল, তার অনুপস্থিতিতেও তাকেই আমরা বড় মানব। বলো যে বড় ভাবির দায়িত্বটা তোমার উপর পড়ছে। তবে যাই বলো, তার মতো কিছুই হচ্ছে না। সুলতানা, যেটা সত্য সেটাই বললাম। আসলে ভাবি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তো কি তুমি কি বোঝাতে চাইছো তাকে আমি মেরেছি? না, সেটা না। তবে তার অভিনয় কিন্তু দারুণ ছিল। সে নিতান্ত একজন ভালো মানুষ ছিল, সেজন্য তার পেছনে এত শত্রু পড়েছিল। ভালো মানুষের পিছনে শত্রু থাকে, এটাই স্বাভাবিক। সুলতানা খানম আর কথা না বাড়িয়ে চলে আসেন। বাকিরাও আস্তে আস্তে নিচে আসছে ডিনারের জন্য। 10টায় সবাই ডিনারের জন্য বসে পড়ে। আগামীকালকে তারা শুভ্রর জন্য মেয়ে দেখতে যাবে, এটাই ফিক্সড করা হয়েছে। শুভ্র সবার সাথে হাসি খুশিভাবে কথা বলে রুমে এসেছে। মেয়ে পছন্দ হলেও বিয়েটা করবে না শুভ্র। সবার যারা যন্ত্রণায় মত দিয়েছে, কি জানি যদি তার বাবার কথা বা সম্মানের কথা ভেবে বিয়েটা করে নিতে হয়। পরের দিন সকালে সেরিন মাহি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। 3 ঘন্টার ট্রেন জার্নি করে তারা দাউদকান্দি আসে। সেখান থেকে সোজা পাটোয়ারি বাড়িতে। বাড়ির পথেই চৌধুরী বাড়ির সাথে মিসবাহ উদ্দিন চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, যেটা শুভ্রতে। সেরিন সেদিকটায় চোখ বোলায়, তবে ইন্টারেস্টিং কিছুই দেখেনি। 12টার দিকে পাটোয়ারি বাড়িতে আসে তারা। সেরিনকে দেখে শশী যেন খুশিতে আটখানা। সে তো তার 20 মিনিটের মতো সেরিনকে জড়িয়ে ধরে রেখেছে। একে সেরিন সবার সাথে দেখা করে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয় সেরিন। বড় মায়া হয় নিজের সাজানো রুমটার জন্য, তবুও মায়া ত্যাগ করাই উত্তম। চৌধুরী পরিবারে সবাই এসেছে মিনিস্টার আয়ন মালিথা ভিলাতে। চৌধুরী পরিবারকে সুন্দরভাবে আপ্যায়ন করা হয়। আয়ন মালিথার স্ত্রী তিথির সাথে জান্নাতুল ফেরদৌসের ভাব আগে থেকেই। এখন তাদের সম্পর্ক আরও প্রগাঢ় হবে ভাবতে ভীষণ খুশি জান্নাতুল ফেরদৌস। বলা যায় তারাও ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড ছিল। শুভ্র বসে আয়ান মালিথার সাথে কথা বলছেন। ভদ্রলোকের সাথে কথা বলে শুভ্রর ভালো লাগলো। কে জানে তার মেয়েটা কেমন হয়। ভাবনাগুচ্ছ একদিকে তুলে রেখে শুভ্র সটান হয়ে বসে। এক মুহূর্তে কনেকে আনা হবে। মেরুন কালারের 3 পিস পরা সুন্দরী সুশীলা কন্যা। মুখে নেই তেমন কোনো প্রসাধনী। আয়ন মালিথার একমাত্র মেয়ে আরশিয়া মালিথা। সবাইকে সালাম দিতে জান্নাতুল নিজের পাশে তাকে বসালেন। তিনি খুশিতে 8খানার বদলে 16খানা হয়ে নিজের হাতে পরা রিংটা দেরি না করে আরশিয়ার হাতে পরিয়ে দিলেন। তার কাজে বাকিরাও কিছুটা হতভম্ব। শুভ্রতার রাগ উঠে যায়, তবু নিজের রাগকে কন্ট্রোলে রাখে। বাকিরা হাবার মতো তাকিয়ে আছে। আরশিয়াকে দেখা দেখি হলে কিছুই বলে না চৌধুরী পরিবার। আরমান চৌধুরী আরফিন চৌধুরীকে দমিয়ে রেখে নিজের সবার উদ্দেশ্যে বলেন, শুভ্র যা বলে তাই হবে। বিয়েটা ওর, অর্ধাঙ্গিনী ওর হবে। আমাদের পছন্দের বা মতের কোনো প্রশ্ন ওঠে না এখানে। সবাই আরমান চৌধুরীর কথাটা পছন্দ করলেও জান্নাতুল পছন্দ করলে না।
আরমান চৌধুরী কি ইনডিরেক্টলি বোঝাতে চেয়েছেন বিয়েটা হবে না, আর উনি নিজের শখের আংটিটা খোয়ালেন? সেদিনের মতো মালিথা ভিলা থেকে বিদায় নিয়ে চৌধুরী পরিবারে চলে আসেন। পরদিন সকালে শুভ্র রেডি হয়ে বেরিয়ে যায় কুমিল্লার উদ্দেশ্যে। সিহান পাটোয়ারিকে এসে একান্ত ডেকেছে। তার ডাকে সায় না দিয়ে থাকতে পারলেন না সিহান পাটোয়ারি। তিনিও কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। নির্দিষ্ট সময়ে শুভ্র দেওয়া ঠিকানায় আসেন তিনি। তার পেছন দিয়ে শুভ্র আসে। শুভ্র কফি অর্ডার দিয়ে চোখের চশমাটা খোলে। সিহান পাটোয়ারির মুষ্টিবদ্ধ হাতে হাত রেখে শুভ্র বলে, আঙ্কেল, আমি পার্সোনালভাবে আপনাই ডেকেছি, তবে আমি আমার লাইফস্টাইল, ব্যাকগ্রাউন্ড, পার্সোনালিটি নিয়ে কিছু বলতে চাই না। ছেলে হিসাবে একটা রিকোয়েস্ট করব, যেটা আমার জায়গায় আমার হয়ে আমার বাবা করলে আপনি ফেলতে পারতেন না। বলো, কি রিকোয়েস্ট? শেরিনকে আমি বিয়ে করতে চাই। আমি জানি আপনারা সবাই অক্ষরের জন্য অপেক্ষা করছেন, বাট অক্ষরের আগে আমি ওকে চেয়েছি। কিন্তু আমি আমার মেয়েকে বিয়ে দিব না এখন, অক্ষরের কাছেও না। আমার কাছেও না? দেখো, শেরিন অনেক ছোট, মাত্র 18তে পা রেখেছে। এখনই যদি বিয়ে দিয়ে দেই তো ওর স্বপ্ন আসা সবই তো অপূর্ণ। আমি জানি ওর স্বপ্ন একদিন মাইক হাতে গান গাইবে, ওর একটা পরিচয় হবে। তবে সত্যি বলতে, যদি টিচার হিসাবে বলেন, ওর স্বপ্নটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমিও ওকে নিয়ে স্বপ্ন দেখি একদিন ও হাতে মাইক ধরে গান গাইবে, হাজারো মানুষের মুখে ওর নাম থাকবে। আঙ্কেল, আমি ওকে হেল্প করব, অ্যাজ এ হাজব্যান্ড হিসাবেও, টিচার হিসাবেও। কিন্তু? কোনো কিন্তু না আঙ্কেল, চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি ফুলের মতো সাজিয়ে আনবো, ফুলের মতো করেই রাখবো। আমি শুভ্র, হ্যাঁ এই শুভ্র কথা দিচ্ছে আপনার মেয়ের স্বপ্ন পূরণ থেকে শুরু করে সমস্তটার দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। একদিন আপনার মেয়ে আপনাকে জড়িয়ে ধরে প্রাউড ফিল করে বলবে, বাবা আমি আমার স্বপ্ন ছুঁতে পেরেছি, আর বেশি কিছু বলতে চাই না আপনাকে। ঠিক আছে, রাজি হলাম আমি। তবে ভেবো না আমার মেয়ের দায়িত্ব নিচ্ছ বলে বা লুপ। আমার সামর্থ্য আছে ওকে ওর স্বপ্নে পৌঁছে দেওয়া। তবে তোমাকে বাইরে থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর তুমি শেরিনকে চাচ্ছ। আমি জানি তুমি ভীষণ ভালো একটা ছেলে, সেজন্য ভরসা পেলাম। তোমার কথাটা ফেলতে পারলাম না। তাহলে বিয়েটা কবে হচ্ছে? শাইনুর, আমার বোন কখনোই বিয়েটা হতে দিবে না। আর আমি চাই হুট করে একদিন তোমরা আসো আর বিয়েটা হোক, যাতে সবাই সারপ্রাইজ হয়ে যায়। আমি চাই শেরিন নিজেও যাতে বিষয়টা না জানে এখন। জানবে না, তোমার আর আমার মাঝেই থাকবে। সেদিনের মতো তারা কথাবার্তা বলে বেরিয়ে পড়ে। সন্ধ্যায় পাটোয়ারি বাড়িতে আসে অক্ষর, মূলত সেরিনকে দেখার জন্যই। অনেক অপেক্ষার পর সেরিনের দর্শন পায় অক্ষর। খুশিতে আটখানা সে সেরিনকে দেখেই বলে, কেমন আছো বউ? ভালো। সেরিনের ভালো লাগেনি কথাটা। বউ শব্দটা শুধুমাত্র একজনের মুখ থেকেই সে শুনতে চেয়েছে, কিন্তু তার তো হেলদোল নেই সেসবে। অক্ষরকে বেশি পাত্তা দেয়নি সেদিন, তবে সে যেন আঠার মতো লেগেছিল। ব্যালকনিতে বসে ডায়েরি লিখছে সেরিন। ছোট ছোট পৃষ্ঠায় লিখছে কিছু, একটা বড় অভিমান বার্তা কারোর জন্য। লেখা শেষে রুমে চলে আসে। ফোনে অ্যালার্ম সেট করে শুয়ে পড়ে সে। আদ্রিতার মেসেজ আসে, মেয়েটা নাকি কুমিল্লায় এসেছে। সেরিন আদ্রিতার সাথে কিছুক্ষণ কথা বলে, নেট অফ করে ঘুমিয়ে পড়ে। নামাজ আদায় করে কফিটা শেষ করে শুভ্র কলেজের কাছে দিঘির পাড়ে যায়। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এদিকটা আসতে থেকে দপ্তরি এসেছে। তখন 7টা বাজে। কলেজ প্রাঙ্গণ পরিষ্কার করছে তারা। শুভ্র তার অফিস কক্ষে যায়, নিজেকে দেওয়ালের একপাশে লুকিয়ে নেয়। আজকেও নিশ্চয়ই অপরিচিতা আসবে চিঠি দিতে। যেহেতু শেরিনের সাথে বিয়েটা হবে, সেহেতু একটু চিঠির মালিককে দেখার ইচ্ছে হলো। অপরিচিতা ওনাটা ভালোভাবে মাথায় পেঁচিয়ে মুখটা ঢেকে গেট দিয়ে প্রবেশ করে। দ্রুত পায়ে অফিস কক্ষের বিল্ডিংয়ে ঢুকে পড়ে। বাকিরা তো বাইরে, ভেতরে কেউ নেই। ত্রস্ত পায়ে দোতলায় যেতে দেখলেও একজন করিডোর দিয়ে আসছে। নিজেকে কিছুটা আড়াল করে নেয় সে। তবে অন্য একজনের সামনে পড়লে সমস্যা ছিল না। সেই দপ্তরি জানে সে যে আসে। সাবধানতার সাথে শুভ্রর রুমের থেকে যায় অপরিচিতা। শুভ্রের রুমের দরজা খোলা, সেদিকটায় যাবে নাকি। চিঠিগুলো করিডোরে রাখা বেঞ্চের কোণে রাখবে ভাবছে। পরক্ষণে ভাবলো অন্য কেউ যদি চিঠিগুলো ফেলে দেয়। তাই তো সে সিসি ক্যামেরার দিকে এক নজর তাকিয়ে ভেতরে প্রবেশ করে। টেবিলের উপর চিঠিগুলো রেখে পা বাড়াতে তার ওড়নায় টান পড়ে যায়।
আচমকা এমন হতে ভয় পেয়ে যায় সে। মুখ থেকে মাথা থেকে ওড়না সরে গিয়েছে তার, চুলগুলো এলোমেলো। শুভ্র মুচকে হেসে ওড়নাটা বাবুর আম্মুকে বউ সাজানোর মতো করে ঘোমটা তুলে দেয়। একজনের প্রেমে ভালোভাবে পড়লাম। চঞ্চল মেয়েটার এত গুণ এত বুদ্ধি কোথা থেকে আসলো? যাই হোক, তুমি পাশ করেছো। বিয়ে না মানে বাবুর আব্বু এভাবে কেউ ভয় দেখায়? শুভ্র হাসে, তার হাসিটা স্নিগ্ধ লাগছে, মনে হয় সে প্রচুর খুশি। এক হাতে আজকে চিঠিগুলো নেয় শুভ্র। দুটো চিঠি এসেছে, একটার উপর অভিমান বার্তা লেখা। শুভ্র সেটাই আগে খুলে দেখলো, চিঠিটা অভিমান বার্তা। বাবু আব্বু জানেন, বাবুর আম্মু মানে আমি একটা হার্টলেস মেয়ে মানুষ, সহজে কাউকে মনে বসাই না। বাবু আব্বু জানেন, বাবুর আম্মু মানে আমি একটা হার্টলেস মেয়ে মানুষ, সহজে কাউকে মনে বসাই না। যদি বলে ছেলে মানুষদের ইগনোরের কথা, আমার মনে হয় আমি প্রথম হব। না কোনো ছেলে ফ্রেন্ড আছে, না ছেলে কাজিনের সাথে তেমন ভাব। বাট একজন ছেলে ছিল যাকে প্রথমবার দেখে আমি তার অ্যাটিটিউডে ফিদা হয়ে যাই। তবে অনেকটা এড়িয়ে যেতে চাইতাম, কিন্তু আমি তো তার ব্যক্তিত্বে প্রেমে পড়েছি, যেটা থেকে বেরিয়ে আসা সম্ভব না। চেহারা, কথাবার্তা, সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো ভুলে থাকা যেত, কারণ তার থেকেও সুন্দর পুরুষ পৃথিবীতে আছে। কিন্তু আমি তো তার ব্যক্তিত্বে ডুবে যাই, আর হুট করেই আমি তার মাঝে মজে যাই। তবে আমি তার সবটাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাকে চিঠি দিয়ে চিন্তায় ফেলতে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সে ব্যস্ত মানুষ, আমি যে ব্যস্ত নই এমনটাও না। আমার হাজারটা ব্যস্ততা থাকলেও তাকে চিঠি লেখার জন্য সময় আমি বের করি। আচ্ছা, সে কেন বোঝে না আমি তাকে ভীষণ ভালোবাসি? সে আমায় বকা দিক, আমি শুনবো, তাও ছেড়ে গিয়ে অন্য কারোর না হোক, কারণ ভালোবাসি তো। সবাইকে ইগনোর করে একমাত্র তাকে নিয়ে বুকে আশা পুষি। চিঠি লিখে তো আর সব বলা যায় না, তবু আমি লিখি। কিন্তু সে বুঝেও না বোঝার মতো করে থাকে। সে আমায় একটুও ভালোবাসে না। আবার ঠিকই কিছু হলে আমায় বকা দিতে আসে, আবার আমার গোপনে আমার ভয়েসের প্রশংসাও করে। আমি তো সবই জানি, করতে হবে না প্রশংসা। সে আমার কোনো কথাই রাখে না, আমায় একটু প্রায়োরিটি দেয় না। বদলোক এক নাম্বারের। আচ্ছা বলুন তো, এতক্ষণ কাকে এসব বললাম? হ্যাঁ, আপনাকে বলেছি, থাক আর কিছু বলবো না। যাই হোক, বাবুর আম্মু অভিমান করেছে। শুভ্র চিঠিটা পড়ে হাসে। দ্বিতীয় চিঠিটা বের করে পড়ে সেখানে লেখা, আপনার পাবো না বুঝেছিলাম সেদিন, তাই তো দূরে সরে যাওয়ার জন্য উতলা হয়ে গেলাম। কই, আপনি তো ভালোবেসে হাত বাড়িয়ে আমায় আগলে নিলেন না। আপনি আমায় ভালোবাসেন না, তাই তো আমায় অনুভবও করতে পারেন না। যাই হোক, আর হয়তো চিঠি আসবে না। ভালোবাসি। শুভ্র চিঠিগুলো একপাশে রেখে তাকায়, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, সেদিন তুমি তো চালাকি করলে। আমি তো প্রথমেই বুঝেছিলাম এটা তুমি, কিন্তু দ্বিতীয় চিঠিটাই তুমি আর্থ আর আমায় তালগোল পাকিয়ে লিখেছ। আর হ্যাঁ, বললাম না, তুমি আর্ত কারো নাও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার। সেরিনের কেমন যেন হাত পা কাঁপছে, মনে অদ্ভুত ঝড় তুলেছে। নিজের ব্যালেন্স রাখতে পারছে না, মনে হয় এক্ষুনি পড়ে যাবে। শুভ্রকে সে ভয় পায়, ভয় পাওয়ারই কথা। ধমকা ধমকি বদমেজাজি তাকে সব স্টুডেন্ট ভয় পায়, সেখানে সেরিন নগণ্য একজন ব্যক্তি। সেরিনের অবস্থা বুঝে শুভ্র বলে, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কি আছে? আমি ধমকা ধমকি করি ঠিক আছে, কিন্তু আমার কঠোরত্বের পেছনে সুন্দর একটা মনও আছে, বুঝলে? এবার বলো, ধরা দিলে না কেন? আর আমি ধরা দিলে বুঝি আপনার মনে আমায় নিয়ে জায়গা হতো? দুটো থাপ্পড় দিয়ে তো দেয়ালে পোস্টার বানিয়ে ঝুলিয়ে দিতেন। সেরিনের কথায় শুভ্র হাসে, পরক্ষণে বলে, চলো বাড়িতে যাওয়া যাক। কেউ দেখলে কিছু বলবে না, তবে বাজে ধারণা পোষণ করবে। সেরিন মাথা নাড়ায়, তখন শুভ্র বলে, আমি আগে যাচ্ছি, তুমি একটু পর আসো। হ্যাঁ, আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, আমি আসবো 5 মিনিটের মধ্যে। সেরিন পুনরায় মাথা নাড়ায়। শুভ্র দ্রুত পায়ে প্রস্থান করে। প্রায় 8টা বেজে যাচ্ছে। শুভ্র চৌধুরী বাড়ির গ্যারেজে যায়।
একজন সার্ভেন্টকে বলে তার কারের চাবি আনিয়ে নেয়। সবার কারের শেষের দিকে শুভ্রার কার রাখা, কারণ সে তেমন একটা কার নিয়ে বাইরে যায় না। তার কর্মস্থল যেহেতু তার বাড়ির সাথে। সেরিন চৌধুরী বাড়ির গেটের সামনে আসতেই তখন শুভ্র আসে কার নিয়ে। ডোর খুলে দিতে সেরিন আশেপাশে তাকায়। তখন শুভ্র বলে, কেউ কিছু বলবে না, তুমি বসো না। বাড়ি যেতে হবে তো। সেসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে দিব। আমার অনেক কথা আছে তোমার সাথে। সেরিন বসতে শুভ্র গাড়ি স্টার্ট দেয়। শুভ্র গাড়ি ড্রাইভ করছে আর বলছে, শোনো, তোমার লেখা ভীষণ সুন্দর, তবে প্ল্যানটাও নোবেল প্রাপ্ত। মানে কতটা গভীরভাবে পরিকল্পনা করে কাজটা করা হয়েছে। আচ্ছা, তোমার মনে একটু ভয় আসেনি যদি সিসি ক্যামেরায় আমি তোমায় দেখে নিতাম? দেখলেও চিনতে পারবেন না, আমি মুখ ঢেকে আসতাম। তো আর্থ আর আমায় গুলিয়ে ফেললে কেন? ইচ্ছে করেই, না হলে শেরিনের গাড়ি দোষটা পড়তো। নামটা গুলিয়েছি যাতে আপনার ধারণা নড়বড়ে হয়ে যায়। যাই হোক, শেরিন পাশ করেছে। পাশ করলে লাভ হবে না, আমার বিয়ে ঠিক। কোথায়? গতকাল মেয়ে দেখতে গিয়েছে পরিবার। আম্মু তো রিংটিং পরিয়েও ফেলেছে। ও, তো আমায় গাড়িতে বসালেন কেন? তুমি রেগে যাচ্ছ? কিছু না। যাই হোক, তোমায় ধন্যবাদ আমায় নিয়ে এভাবে লেখার জন্য। আসলে মুড অফ থাকলে তোমার লেখাগুলো পড়ে হাসতাম আমি। হ্যাঁ, তোমার চঞ্চলতা ঠিক আছে, সব সময় এমন হাসি খুশি থাকো। দোয়া করি অ্যাজ এ টিচার হিসেবে তোমার বাবুর না হওয়া আব্বু হিসেবে বলো, যাই বলো। শালা এমনি এমনি তোরে কই মডুলাস, কত নাটক যে তুই দেখাইলি, এখন আবার নাটক করার জন্য আমায় নিয়ে আসছে। বালের প্রশংসা লাগবে না আমার। এই বাল বলার জন্য পাগলের মতো কেউ গাড়ি নিয়ে ছোটে? যা বাল, আজকের দিনটাই খারাপ, সেজন্য ধরা পড়ে গেলাম। সেই সাথে ওনার বিয়ের কথাও শুনতে হলো। মুখটা বাঁকিয়ে মনে মনে কথাগুলো বলল শেরিন। শুভ্র শেরিনের ফেসের রিয়াকশন দেখে মুখ টিপে হাসছে। শুভ্র পুনরায় বলে, আসলে তুমি অনেক বেশি ছোট একটা মেয়ে, বলা যায় খেলনা দিয়ে খেলার বয়স এখনো পার হয়নি তোমার। আবার কিসের বাবুর আম্মু আম্মু করছো? লজ্জা শরম কিছুই অবশিষ্ট নেই তোমার মাঝে। আপনি আমায় জ্ঞান আর অপমান করার জন্য নিয়ে এসছেন। আসলে আপনি একটা করলার জুস। প্রতিদিন করলা খান, সেজন্য মুখ দিয়ে তেতো কথা ছাড়া কিছুই বের হয় না। গাড়ি থামান, আমি নেমে যাব। তোমার কাছে টাকা নেই যে অন্য গাড়ি দিয়ে যাবে? সেটা আপনার ভাবতে হবে না। বালের ভাষণ দেয়া আর শেষ হলো না আপনার। একটা কথা মনে রাখবেন, আমি শেরিন। যদি আপনায় আমার বাবু কোলে নিতে দিয়েছি তো আমার নামটাই পাল্টে দেবেন। তোমার বাবু আমি কোলে নিব কেন? আমি আমার বউয়ের বাচ্চা বাবুকে কোলে নিব। আর তোমার কার সাথে না কার সাথে বিয়ে হয়, আমি যাব না কি তোমার বাবুকে দেখতে? আপনায় আমি কোলে নিতে দিলে তো নেবেন। তোমার বাবু আমি কোলে নিব না। গাড়ি থামান। শুভ্র গাড়ি থামায় না। সেরিনের জেলাসি মুখটা দেখছে আর মজা নিচ্ছে শুভ্র। সেরিন বাইরের দিকে মন খারাপ করে তাকিয়ে আছে। তখন শুভ্র বলে, আল্লাহ, আমি স্টুডেন্ট নিয়ে ঘুরতে বের হয়েছি। আস্তাগফিরুল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এমন বাচ্চা মেয়েকে কেন যে গাড়িতে তুললাম। সেরিনের কিচ্ছু বলে না। শুভ্র তখন সেরিনদের বাড়ির দিকে গাড়ি ঘোরায়। সেরিনের কান্না পাচ্ছে। শুভ্র তাকে একটুও প্রায়োরিটি দেয় না। সে যে অভিমানী বার্তা দিয়েছে সেটাতেও হেল তোলে। শুধু শুধু সময় আর ঘুম নষ্ট করে এসব লিখলো। তাও গাড়িতে বসে কত খোটা। সে নাকি বাচ্চা হেনা তেনা। একটু প্রশংসার জন্য কেউ প্রপোজ করার মতো রিয়াকশান নিয়ে এভাবে গাড়িতে বসায়। দূর, সেরিন করলা জুস তোর হবে না। তার বিয়ে ঠিক। হুদাই নিজের অনুভূতি প্রকাশ করলে। শুভ্র পাটোয়ারি বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে সেরিন নেমে পড়ে। শুভ্রর সামনে এসে বলে, অন্য কাউকে বাবুর আম্মু বানিয়ে দেখিস শুধু, তোর খবর আছে। এই একদম আমি তোকে ভয় পাই না, প্রথম দিন থেকেও না। আর তোর বালের প্রশংসা আমার লাগবে না। এমন কত হাজার প্রশংসা আমার অডিয়েন্স আমায় ডেইলি দেয়। তোর প্রশংসা তোর পকেটে ঢোকা। আগামীকালকে যদি তোর পরিবারকে না পাঠিয়েছিস তো তোকে তোর বাড়িতে গিয়ে খুন করে আসবো, মনে রাখিস শুধু। সেরিন থ্রেড দিয়ে ভেতরে চলে যায়। শুভ্র হাঁ হয়ে বসে আছে। সিরিয়াসলি তাকে এভাবে বলতে পারল সেরিন, তাও তুই তোকারি করে। শুভ্র কি সেরিনকে বেশি মাথায় তুলে ফেলেছে? মেয়েটার কত বড় সাহস হলে তাকে চিঠি দিয়েছিল, আবার আজকে ধরা পড়েছে, তাও
তাও একটুও ভয় পায়নি। কি সুন্দরভাবে দাঁড়িয়েছিল। মেয়েটার আসলেই ভীষণ সাহস। শুভ্র গাড়ি ঘুরিয়ে চৌধুরী বাড়িতে চলল। সেরিন নিজের রুমে এসে দরজা অফ করে দেয়। বিরক্ত লাগছে সব কিছু। কেন যে ধরা পড়ে গেল, এতদিন ধরা পড়লো না, ভুল হয়েছে। চিঠিটা করিডোরের বেঞ্চের উপর রেখে দিলেই ভালো হতো। অন্তত শুভ্রর মুখে অন্য মেয়ের নামটা শুনতে হতো না। সেরিনের দেখতে ইচ্ছে করছে কে সেই মহিষের নারী যে তার বাবুর আপুর উপর নজর দিয়ে বসেছে। কান্নাকাটি শেষ করে সেরিন ফ্রেশ হয়ে বাইরে আসে। চুপচাপ নাস্তা করতে দেখে অনেক বাজার এসেছে। তাদের পরিচিত একজন সব বাজার লিভিং রুমের এক কোণে রাখে। মাহিও পেছন দিয়ে বাজার আনছে। তার কাকিমা টুসি রেডি হয়ে নিয়েছে। তারা কুমিল্লা যাবে। সিহান পাটোয়ারি এবং কিরণ পাটোয়ারি সহ। সেরিন চুপচাপ নাস্তা খাচ্ছে। তখন আবার অক্ষর আসে। সেও সেরিনের সাথেই নাস্তা করতে বসে। কেউ কোনো কথা বলেনি। তবে অক্ষরের মনে প্রশ্ন, এত বাজার কিসে? কোনো গেস্ট আসবে নাকি? পরক্ষণে ভাবলো হয়তো তাদের পরিবারের জন্য। তারা তো এভাবেই বাজার করে দেয়। অক্ষর আবার বিকেলে চলে যাবে। সবার সাথে বসে নাস্তা করে শুভ্র। তখন আরফিন চৌধুরী জিজ্ঞেস করে, আরশিয়াকে তোমার কেমন লাগলো? ভালো, তবে 2 দিন পর আমার বিয়ে পাটোয়ারি বাড়িতে। শুভ্রর কথায় আরফিন চৌধুরী আয়মান চৌধুরীর দিকে তাকান। সেও হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আর তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাবার খাচ্ছে। তবে তার বেশ হাসি পাচ্ছে জান্নাতুল ফেরদৌসীর জন্য। বেচারি রিংটা খোয়া গেল মাঝখান দিয়ে। তখন আরফিন চৌধুরী বলেন, সবাই রাজি তো? তাহলে আর কথা নেই, বিয়েটা অনুষ্ঠান করে হবে। না, পরিবারের কয়েকজন গিয়েই হবে, খুবই গোপনে। আদ্রিতা তো এসেছে। এখন অধরা চাচ্চু কাকিমাকে বলো চলে আসতে। সে বলা যাবে, এখন সব কিছু ব্যবস্থা তো করতে হবে। বলছিলাম যে এখানে বিয়েটা না হলে হয় না? আরশিয়া শেরিনের থেকে কোনো অংশ কম আছে? মাঝখান দিয়ে কথাটা বলেন জান্নাতুল ফেরদৌসী। তখন আরফিন চৌধুরী বলেন, কথা মাঝে বা হাত ঢুকানো আমার পছন্দ না। এটা সম্পূর্ণ শুভ্রর ইচ্ছে। বিয়েটা ও করবে, তুমি বা আমি না। বাবা, তুমি আবার বিয়ে করতে চাইছো? মাঝখান দিয়ে হাঁটো আবার কথাটা বলে। আরফিন চৌধুরী কটমট চোখে তাকায়। আর্টো হেসে দিয়ে বলে, না, ঠিকই বলেছো। ওনার উচিত হয়নি বা হাতটা ঢোকানো। তোমারও উচিত হয়নি আমাদের মাঝে নাক গলানোর। কাঠের গলায় বলেন আরফিন চৌধুরী। মুহূর্তে থমথমে নীরব পরিবেশ। আদ্রিতা আর্তর দিকে তাকিয়ে আছে। তার ভাইটা একটু বেশি বলে সব সময়। তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে শুভ্র এবং আরফিন চৌধুরীর কথা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে আদ্রিতা। তখন মৌনতা বজায় রেখে শুভ্র বলে, আজকে সন্ধ্যায় কুমিল্লা যাব। যা যা কেনাকাটা আছে করে নেব, বাকিগুলো আগামীকালকে। তাহলে ঠিক আছে, পাটোয়ারি পরিবার আসবে না বাড়িতে? আশার আর কি আছে, আমাদের যা কথা হওয়ার আগেই হয়ে গেছে। আর ওনাদের মেয়েকে জায়গা দেওয়ার জন্য রুমের অভাব নেই। সো নতুন করে কিছুই দেখার নেই। শুভ্রর কথায় সম্মতি দেন আরফিন চৌধুরী। তাদের দলের কয়েকজনকে বলে সব কিছুর বন্দোবস্ত করতে। আরফিন চৌধুরী অ্যাসিস্ট্যান্টের সাথে আয়মান চৌধুরী এবং আর্থরও কয়েকজন বিশ্বস্ত ছেলে তাদের ডাকা হয় চৌধুরী বাড়িতে কিছু হেল্প লাগবে সেজন্য। সেদিনের মতো শুভ্র কলেজে চলে যায়। তার রুমে এসে চিঠিগুলো আবার পড়ে আর হাসে শুভ্র। বেচারি শ্রেণীর অভিমান বার্তায় সায় দেয়নি সে। বাকি কথা পরে বলবে সেজন্য বেশি গুরুত্ব দেয়নি। শপিং শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তবে চৌধুরী পরিবারে গাড়ির সাথে তাদের গাড়ি জ্যাম দেখা হয়েছে। তারা আসছে আর চৌধুরী পরিবার মাত্র যাচ্ছে। সব কিছু তাড়াতাড়ি হচ্ছে বিধায় তেমন একটা উত্তেজনা নেই। বাড়ির রাস্তায় আসতে তুষি বলে, ভাইয়া সেরিন জানে তো ওর বিয়ে? বলবো একটু পর, গিয়ে আগে ফ্রেশ হই। বাড়িতে এসে ফ্রেশ হতে সাইরা কোল্ড ড্রিঙ্ক দেয়, সেই সাথে খাবার বেড়ে দেয়। শশী শপিং ব্যাগগুলো সব তাদের গেস্ট রুমে নিয়ে রেখেছে, একটু পর দেখবে। তবে সেরিনকে কিছুই জানানো হয়নি। সিহান পাটোয়ারি বলেনি, তাই কারোরই সাহস হয়নি বলা। যদি বকা শুনতে হয়, এই পরিবারের কর্তা সিহান পাটোয়ারি। তার মদ আর কথা ছাড়া কিছুই হয় না। আর একবার মদ দিয়েছেন মানে এটাই হবে। কেউ কিছু বলারও সাহস করতে পারে না। শশী লিভিং রুমে এসে বলে, আসো না তাড়াতাড়ি, আমার ধৈর্য কোলাচ্ছে না। তাহলে তুমি তোমার ফুপিকে আর জেম্মাকে নিয়ে দেখে নাও। তবে শেরিনকে এখন ডেকো না, আমাদের কাজ আছে। সিহান পাটোয়ারি বললেন।
তখন শশী আর ফুপি আর জেম্মাকে টেনে সেই রুমে নিয়ে দরজা অফ করে দেয়। বিয়ের ব্যাপারটা মোটামুটি সবাই জানে, শুধু সেরিন ছাড়া। সাইনুর পাটোয়ারি কিছু বলতে পারছে না। সিহান পাটোয়ারি মুখের উপর কিছু বলার সাহসও তার নেই। যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করেন তিনি তার বড় ভাইকে। চৌধুরী পরিবারের মেয়ে সদস্যদের জন্য শাড়ি সারোরা কেনা হয়েছে, পুরুষদের জন্য পাঞ্জাবি। যদিও পরে বড় করে অনুষ্ঠান হবে, সেগুলিতে আর হাত দেয়নি শশী। সে হলুদের জামা কাপড় দেখছে। সেইনের জন্য কাঁচা হলুদ কালারের জর্জেট লং গাউন, সাথে সি গ্রিন কালারের জর্জেট ওড়না স্টোনের কাজ করা সেইনের জন্য কেনা হয়েছে। শশীর ভীষণ পছন্দ হয় গাউনটা। সেসব রেখে বাকি জামা কাপড় দেখে। তার জন্য সি গ্রিন কালারের সালোয়ার কেনা হয়েছে। সাফা রাফা সেইনের কাজের মেয়ের জন্য সারারা, তবে ভিন্ন কালারে। সব কিছু প্যাক করার জন্য ঢালাও আনা হয়েছে। একটু পর নাকি রাফা সাফা আসবে, মেহেরের ওটা শিওর নেই। মাহি গিয়েছে হয়তো মেহেরকে আনার জন্য। শশী সেসব রেখে সেইনের রুমে যায়। তখন সেইন ফোনে ব্যস্ত। সে বাইরে দুনিয়ার খবর জানে কিনা সন্দেহ। লাইট অন করতে দেখে সেইন মন খারাপ করে শুয়ে আছে। শশী তাকে টেনে বসায়। আজকে রুম থেকে বের হওনি কেন? এমনিতে ভাল লাগে না। বফের সাথে ঝগড়া? ইন্টারেস্টিং। আমার বয়ফ্রেন্ড আছে? নেই তো জানি। তার পেছন দিয়ে মেহের সেরিন রুমে প্রবেশ করে। সেরিন মেহেরকে দেখে নেমে হাঁক করে। এর পেছন দিয়ে রাফা সাফা আসতে তারা কিছুক্ষণ আলিঙ্গন করে। মেহেরকে নিয়ে লিভিং রুমে যাওয়া হয়, তবে সবাই হাঁকের মতো। সেরিন সেখানেই বসেই শুভ্রকে নক দেয়। মেসেজটা কিছুটা এরকম, কই আপনি? সাথে সাথে সিন হতে রিপ্লাই আসে, কুমিল্লায় এসেছি। কোনো দরকার? আমার চকলেট লাগবে, প্লিজ পাঠিয়ে দিন। কাকে দিয়ে পাঠাবো? আপনি আসুন, গেট দিয়ে প্রবেশ করে সোজা বিল্ডিং এর উত্তর সাইডে আমার ব্যালকনির সামনে আসবেন। লেট হবে, এই রাত 12টা-1টা বাজতে পারে। সমস্যা নেই, আপনি আসবেন, এটাই আসল কথা। ঠিক আছে। সেরিন মেসেজ সিন করে বেরিয়ে পড়ে লাইন থেকে। যদিও দুপুরে একটু কথা হয়েছে তাদের, সেটাও সেরিনের আজাইটা বকাবক। তাকে একটুও প্রায়োরিটি দেয় না। মেইন টপিক এইটা, না হলে এই প্রায়োরিটির উপর 100 মেসেজ দেওয়া হয়েছে। শুভ্র মেসেজ পড়ে তার হাসে। মেয়েটাকে যা চঞ্চল ভেবেছিল তার থেকেও ওভারঅল। সেরিন আড্ডা রেখে খুশি মনে রুমে চলে আসে। ব্যাগ থেকে একটা শোপিস বের করে। সেটাতে একটা কাপল, তার উপরে লেখা বাবুর পাপা। সেটা প্যাক করতে ব্যস্ত হয়ে পড়ে সেরিন। সেরিন যেতে তারা 4 জন রুমে ঢুকে দরজা লক করে দিয়ে ঢালা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। চৌধুরী পরিবারের মেয়ে মাত্র 2 জন, তাদের জন্য একটা, আর মহিলা 3 জন, তাদের জন্য আর একটা। মিষ্টি ফল সব কিছু ঢালায় প্যাক করে নিতে নিতেই অনেকটা সময় কেটে যায়। কুমিল্লা থেকে ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। তবে শুভ্র, আর্থ আর আয়মান চৌধুরীকে বাড়ির সামনে নামিয়ে দিলে পাটোয়ারি বাড়ির দিকে গাড়ি নেয়। মাহিকে মেসেজ দিয়ে বলে গেট খোলা রাখতে। শুভ্র গেটের সামনে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করে। সেরিনকে নক করে। সোজা সেরিনের ব্যালকনির সামনে চলে যায়। ব্যালকনিতে একটা দরজা লাগানো আছে, যেটা দিয়ে বাইরে যাওয়া যায়, আবার ভেতরে আসা যায়। শুভ্র একটা কার্টুন সেরিনের হাতে ধরিয়ে দিয়ে সেরিন ধন্যবাদ জানায়। শুভ্র আর কিছু বলে না। সেরিন প্যাক করে রাখা শোপিজের বক্সটা শুভ্রকে দেয়। শুভ্র চুপচাপ সেটা হাতে নেয়। তবে সেরিন কথা না বলে থাকতে পারল না। শুভ্র বাই বলতে সেরিন বলে, একদম এক পাও নড়বেন না, না হলে খবর আছে। এই, তুমি এত থ্রেড দাও কেন? দিব না? আচ্ছা বলো, কি বলবে? বলুন যে। বলো। শেরিন। তারপর? শেরিন, আমি তোমাকে ভালোবাসি। পারবো না, তোমায় না বলেছি আমার আকদ হয়ে গেছে। তোর আকদের নান বলার আগে শুভ্র বলে, একবারে থাপ্পড় দিয়ে বেলকনির গ্রিলে ঝুলিয়ে দেব। এত গালি কার থেকে শিখেছো তুমি? আমি কে হই ভুলে গেছো? বেয়াদব মেয়ে, আর কখনো আমার সামনে গালি দিয়ে দেখো শুধু তোমার কি হাল করি। এখন আসি, সময় নেই এসব ফালতু কথা বলার। শুভ্র মেজাজ দেখিয়ে চলে যায়। সেরিন সেদিকে তাকিয়ে রয়। হাতের বক্সটা নিয়ে দরজা লাগিয়ে দিয়ে ভেতরে চলে আসে। শুভ্র তাকে কতগুলো বকা দিল। আসলেই কি বেশি গালি দেই আমি? না, আর গালি দেওয়া যাবে না। সেরিন কার্টুন খোলাতে দেখে পুরো কার্টুন ভর্তি চকলেট, সাথে ছোট্ট একটা চকলেট কেক।
যেটার উপর লেখা আগলি মেয়ে ভালো হয়ে যাও। সেরিন কিছু চকলেটস খায়, বাকিগুলো সাফা রাফা মেহেরের জন্য রেখে দেয়। শুভ্র বাড়ি ফিরে সোজা রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। তার খাটটা কেমন যেন নড়বড় করছে। যাই হোক, চেঞ্জ করতে হবে হয়তো। শুভ্র আর মাথা ঘামায় না শেষ হবে। রাত 3টায় কাজ শেষ করে সেরিনের রুমে আসে ওরা 4 জন। আজকে তারা 5 জন একসাথে ঘুমাবে বললে ভুল হবে। গল্প করেই সময় পার করে দিবে। রুমে আসতে সেরিন থমথমে মুখ করে কেকটা ওদের সামনে রাখে, সাথে চকলেটগুলো। কিছু পিকচার তুলে এই 3টায় বাজেই ডে দেয় সেরিন। কেকটা কেটে আড্ডা দিতে দিতে ফজরের আজান দিয়ে দেন। আড্ডা ছেড়ে তারা এবার শুয়ে পড়ে। পরের দিন সকালে প্রায় 10টার দিকে ঘুম ভাঙে পাটোয়ারি বাড়ির রাজকন্যাতে। সবাই ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করতে বসে। তুষি আছে পিঠার প্লেট নিয়ে। টেবিলের উপর প্লেটটা রাখতে রাখতে বলে, সাফা রাফা মেহের শশী রেডি হয়ে মাহির সহ গিয়ে ডালাগুলো দিয়ে আসবে। কিসের ঢালা কাম্মা? ব্রেডে জেল মাখাতে মাখাতে বলে সেরিন। প্রতি উত্তরে তুষি বলে, বিয়ের ডালা ছেলেদের বাড়ি দিয়ে আসবে। বিয়েটা কার? তখন সিহান পাটোয়ারি এসে বলে, শেরিন, ব্রেকফাস্ট করে রুমে যাও, আমি আসছি, কিছু কথা আছে। সেরিনের কফিতে চুমুক দেওয়া হলো না। খাওয়া ভেতরে যাচ্ছে না তার। এভাবে হুটহাট কার সাথে সেরিনের মনে হচ্ছে তার ঢাকা আসাতেই ভুল হয়েছে। কোনো রকম খেয়ে উঠে রুমে চলে যায় সেরিন। রুমে প্রবেশ করার পেছন দিয়ে সিহান পাটোয়ারি আসেন। তারা দরজায় নক করে। কান্না করার সময় কারো ডিস্টার্ব সেরিনের পছন্দ না, তবে দরজা তো খুলতেই হবে। মনে হচ্ছে কান্নাটা এই অসময় না আসলেই হতো। মনে মনে শুভ্রকে বকছে তো সাথে নিজেকেও। তার উপর যে ডিস্টার্ব করছে তার উপর ওর বিরক্ত হলো। সেরিনের মনে হচ্ছে তাকে কেউ শান্তি দেবে না। চোখ মুছে দরজা খুলে দেয় সেরিন। তখন সিহান পাটোয়ারি ভেতরে প্রবেশ করেন। সোফায় বসতে বসতে বলেন, আগামীকালকে তোমার বিয়ে, তবে পরিকল্পনা আরও 1 সপ্তাহ আগে থেকেই। ডেটও ফিক্সড, তোমাকে জানানো বাকি ছিল আর কি। একটু পর তোমার যদি কোনো শপিং বাদ থাকে তাহলে কুমিল্লায় যাবে, রেডি হয়ে নিও। সন্ধ্যায় হলুদ মেহেদি করা হবে। সিহান পাটোয়ারির কথায় সেরিনের জন্য চোখে বৃষ্টি ঝরছে। সে বিয়ে করবে না, আর কাকে করবে বলা নেই কওয়া নেই। সেরিন নিজেকে যথাসম্ভব শক্ত রেখে বলে, হঠাৎ বিয়ে আর কার সাথে না কার সাথে হচ্ছে, আমি এভাবে বিয়ে করতে পারবো না বাবা। আমরা সবাই ছেলে দেখে রেখেছি, আর আমার উপর বিশ্বাস রাখো। কিন্তু আমি জানি আমার মেয়ের পছন্দ অপছন্দ, সো সেভাবেই সব হবে। বাবা, বর্ষা রাখো। সিহান পাটোয়ারি বেরিয়ে যান। মাহি বাজার থেকে কয়েক ব্যাগ ফুল কিনে আনে। তাছাড়া আগামীকালকে চৌধুরী পরিবারকে সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য কিছু ডেইজি ফ্লাওয়ার, কিছু ভিন্ন কালারের রোজ আনে। সেগুলো ভিন্নভাবে প্যাক করা, যাতে 2টো ডেইজি ফুল আর একটা গোলাপ ফুল সবার হাতে হাতে যায়। সাফা রাফা মেহের তারা হালকা খাবার খেয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। শশী আর মেহের যায় গার্ডেনে। হোয়াইট কালারের দেওয়ালের সামনে ছোট ছোট ঘাস, সেখানে জায়গা স্থির করে মেহেদি আর হলুদের জন্য ডেকোরেশন করার সিদ্ধান্ত নেয়। টুসি পিঠা ঢালার নিয়ে সেটা সাজায়। 2টো ঢালাই পিঠা নেওয়া হয়। রাফা সেটা প্যাক করে নেয়। অতঃপর তারা 3 জন রেডি হয়ে নেয়। শশী আর্থকে মেসেজ দিয়ে জানায় তারা আসবে। সাফা সেরিনের রুমে যেতে দেখে সে কান্না করেই চোখ ফেলছে। সাফা তাকে বলে, বোকা মেয়ে, এত কান্না করছো কেন? এই আমার বিয়েটা কোন জায়েদ খানের সাথে দিচ্ছে? আরে জিজু জায়েদ খান না, তোমার পছন্দের হিরোর মতো। আমি তাকে দেখতে চাই। আমার কাছে তো পিক নেই, তবে উনাদের পরিবার চৌধুরী পরিবার। ইয়া আল্লাহ, কোন চৌধুরী এসে জানি কপালে জোটে। সাফা যেতে সেরিন শুভ্রকে মেসেঞ্জারে কল লাগায়। কয়েকবার রিং হতে রিসিভ হয়। সেরিন নিজের কান্না আটকে রাখতে না পেরেই কেঁদেই দেয়। শুভ্র সেরিনের কান্নার আওয়াজ শুনে নিস্তব্ধ হয়ে যায়। সেরিনের কান্না শেষ হতে বলে, আব্বু আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি কিছু করুন না। আমি একটু ব্যস্ত আছি। তোর বালের ব্যবস্থা পকেটে ঢোকা। তুই আসবি কিনা বল, না আসলে আমি নিজে চলে আসছি তোর বাড়িতে। আল্লাহ, কি বলে এই মেয়ে? এই কথায় কথায় বাল কি? হ্যাঁ, শুভ্র কিছুটা ধমকে বলে। সেরিন চুপসে গিয়ে বলে, আর বলবো না। দেখো আমি আসতাম, কিন্তু তুমি যা গালি দাও, তোমায় বিয়ে করলে আমার বাচ্চারাও এমন গালি দিবে। আর শুভ্রর বাচ্চা শুভ্রর মতো ভদ্র হওয়া চাই। সেজন্য বাবুর আম্মু, তুমি না ভদ্র সভ্য কোনো মেয়েই হবে। আর গালি দিব না, আমি ভালো হয়ে যাব।
তাহলে বাবুরাও আর গালি দেবে না। তোমাকে বিশ্বাস নেই। পান থেকে চুন খসলে তুমি গালি দাও। আমি তোমার টিচার, সবাই আমাকে ভয় পায়। অথচ তুমি একমাত্র মেয়ে যে কিনা আমায় ভয় তো দূরে থাক, তুই তোকারি করো। আর করব না। সবসময় তুমি আর করব না বলবো না বলো, পরে ঠিকই যেই সেই। আপনি আমায় বেশি মাথায় তুলে ফেলেছেন। তোলা লাগে নাকি? তুমি যেই মেয়ে নিজেই মাথায় উঠে যাও। এই সত্যি আমি চলে আসবো কিন্তু। এসেও লাভ নেই সোনা। আমি আমার বিয়ের শপিংয়ের জন্য বেরিয়েছি পরিবারের সাথে। তুমি সুন্দরভাবে বিয়েটা করে নাও, একবারে লক্ষ্মী মেয়ের মতো। একদম কান্নাকাটি করবে না। আর বিয়েতে কি গিফট লাগবে বলো, আমি তোমায় সেই গিফটই দেব। তবু আমার জন্য কেঁদো না। কিছু চাই না আমার আপনাকে চাই। আমি তো আরেকজনের জন্য ফিক্সড, বললাম না? আম্মু ওই দিন রিং পরিয়ে আকদ অর্ধেক সেরে নিয়েছে। বাবু হলে কিন্তু কোলে নিতে দিব না। নাক টেনে কথাটা বলে সেরিন। শুভ্রর হাসি পাচ্ছে। এই মেয়ের মাথা থেকে এখনও বাবুর ভূত নামেনি। শুভ্র হাসি থামিয়ে কঠোর গলায় বলে, তোমার বাবু আমি কোলে নিতে যাবো না। আচ্ছা বলো তো, আমার বউকে কি গিফট দেওয়া যায়? জানি না। তাহলে কাঁদুনি, কাঁদতে থাকো। আল্লাহ হাফেজ। শুভ্র কল কেটে দিতে সেরিন মেসেজ দেয়। মেসেজ ডেলিভারি হলেও সিন হয়নি। শুভ্র সেরিনকে রেস্ট্রিকশনে ফেলে রেখেছে। সেরিন আর উপায় দেখছে না। শুভ্রর উপর রাগ হলেও সে নিজেকে শক্ত করে নেয়। বিয়েটা হাসিখুশিভাবেই করবে সে। দরকার হলে হাসি না আসলেও জোর করে হাসি আনবে। সেই সব হলুদের ভিডিও আপ দিয়ে শুভ্রকে দেখাবে। বিয়েতে সে কতটা খুশি ছিল। ফোন রেখে ফ্রেশ হয়ে শশীদের কাছে যায় সেরিন। তারা প্রায় রেডি। মাহি এসে ঢালাগুলো গাড়িতে নিয়ে যায়। সেরিন শশীকে চুপি চুপি বলে, প্লিজ আমার বরের একটা পিক তুলে আনিস। আচ্ছা ঠিক আছে। তারা তিনজন মাহি সহ বেরিয়ে পড়ে। শুভ্রদের বাড়ি থেকে সেনদের বাড়ির ব্যবধান মাত্র 30 টাকার ভাড়া। অতটাও কাছে না, আবার দূরেও না। মাহি গাড়ি ড্রাইভ করছে। তার পাশে সাফা বসা, পেছনে রাফা আর শশী। তারা ফোন নিয়ে ব্যস্ত। চৌধুরী বাড়ির গেট দিয়ে গাড়ি প্রবেশ করে। তখন আর্থ আসে। মায়ের সাথে হ্যান্ডশেক করে। আর্থ তার তালিকা সাফা রাফার সাথে হাই হ্যালো দেয়। অতঃপর সার্ভেন্ট দিয়ে ঢালা ভেতরে পাঠানো হয়। শশী মেহেদির ঢালা, যেটা ফুল দিয়ে সাজানো, সেটা নেয়। রাফা চকলেটের ঢালা আর সাফা ফুল ভর্তি ঢালাটা নেয়। ভেতরে যেতে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, সেই সাথে কিছু ফ্লাওয়ার্স। হালকা নাস্তা করে। শুভ্র আর আইমান চৌধুরী কুমিল্লায় এসেছে, তাই দেখা হয়নি তাদের। একটু আধটু দুষ্টুমি করে শশী আর্থর সাথে বাইরে আসে। আর্থর আইফোন দিয়ে তাদের বাড়ির বাগান বিলাসের সাথে কিছু পিকচার তুলে নেয়। ঢালার সাথে তোলা পিক বাগান বিলাসের পিক আপ দিয়ে দেয়। সে জানে সেরিন দেখলেও বাড়িটা চিনতে পারবে না, কারণ কখনো আসেনি এই বাড়িতে। চৌধুরী বাড়ি থেকে তারা সবাই আসার পেছন দিয়ে সেরিনের জন্য ঢালা পাঠানোর ব্যবস্থা করা হয়। অধরা এসেছে সকালে তার মেজ আম্মুদের সাথে। আদ্রিতার অধরা গাড়িতে বসে। ড্রাইভার তাদের পাটোয়ারি বাড়িতে দিয়ে আসবে। শুভ্রারা গতকাল সেরিনের আর পাটোয়ারি বাড়ির সদস্যের জন্য শপিং করলেও আজকে চৌধুরী ফ্যামিলির জন্য। তাড়াতাড়ি ঢালা প্যাক করা যদি হয়ে গেছে। সুলতানা খানম, আর্থ, আদ্রিতা, আয়মান চৌধুরী মিলে করেছে। জান্নাতুল ফেরদৌসি এইসবের আশেপাশেও ঘেঁষেনি। আর্থর মতে বেচারির আংটি খোয়া গেছে, সেই শোক করছে। পাটোয়ারি বাড়িতে আসতে তাদের তিনজনকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। সুন্দরভাবে আপ্যায়ন করা হয়। সেরিনের রুমে নিয়ে ঢালাগুলো রাখা হয়। বাকিরা কাজে ব্যস্ত হলেও সেরিন মন খারাপ করেনি। সে ঢালার ভিডিও নিয়ে দিয়ে দিচ্ছে। শুভ্র সিন করায় আসার প্রহর গুনছে সে। সেরিন কতটা হ্যাপি সেটা দেখানোর ট্রাই করছে, কিন্তু শুভ্র যেই ব্যস্ত মানুষ, সিন করে কিনা সন্দেহ। সেরিনের কিছু কেনাকাটা ছিল, তবে বিয়েটা যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে, বেশি দরকার নেই। এবারের মতো সাজ কমপ্লিট হয়ে যাবে। মাহি তাদের লিভিং রুমের এক পাশটাই কিনে আনা বিভিন্ন কালারের পাতলা পর্দা দিয়ে সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাড়ি জুড়ে ফুলের সুবাসের আনাগোনা। সেরিনের রুমেও কিছু ফ্লাওয়ার্স রাখা হয়, তবে বেশিরভাগ রজনীগন্ধা আর গোলাপ। সাফা রাফা সেরিনের জন্য ফুলের গহনা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। গাঁদা ফুলের সাথে সাদা ফুল দিয়ে ইয়ারিং আর টিকলি বানায়, আর ওদের জন্য খোঁপায় দেওয়ার জন্য মালা। অল্প সময়ের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যায়। প্রায় 3টার দিকে সাওয়ার নিয়ে বাগানের কাছে আসে শশী আর মেহের। মাহিকে বলে বাজার থেকে আনা হলুদ পাতলা ওড়নাগুলো টানিয়ে দেওয়া হয়। 2 পাশে হলুদের লম্বা লম্বা মালাগুলো ঝুলিয়ে দেওয়া হয়। একবারে সিম্পল ডেকোরেশন, তবে থিমের সাথে মিল রেখে ছোট ছোট ভাজের ভেতর হলুদ গোলাপও রাখা হয়।
তাদের হলুদ শেষ হলে এগুলো সব ভেতরে নিয়ে যাওয়া হবে। 5 জন মিলে হাত লাগায়, সেজন্য ঘন্টার মধ্যে তাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে যায়। সেরিন অলরেডি সাজতে বসে গেছে, তাদের কারোরই বেশিক্ষণ সময় লাগেনি। একজন আরেকজনকে হেল্প করায় তাড়াতাড়ি সাজ রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তুষি, সায়ারা, শাহিনুর, পাটোয়ারি আর তার ফল পিঠা হালকা কিছু সেখানে রাখে, যেহেতু তারাই হয়তো বেশি কিছু রাখার প্রয়োজন মনে করেনি। পরন্ত বিকেলে সবাই মিলে বসে প্রথমে ফটোশ্যুট করে নেয় সবাই, কিছু ভিডিও। সেরিন দাঁড়িয়ে নাচে, তাদের সুন্দর মুহূর্তের ভিডিও ক্যাপচার করে নেয়। সিহান পাটোয়ারি, কিরণ পাটোয়ারি তারাও আছে। অক্ষর সন্ধ্যায় আসবে জানায়, কেউ বেশি মাথায় নেয়নি ব্যাপারটা, তারা তাদের মতো ব্যস্ত। মাগরিবের আগে তারা অনুষ্ঠান শেষ করে নেয়। রাতে মেহেদি দিয়ে বসবে, অত প্যারা নেই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।